हेलो बच्चों, क्या हालचाल। तो आज আমরা শুরু করব তড়িৎ চুম্বকীয় আবেশের একদম লাস্ট লেকচার, যেখানে আজকে আমরা ডিসকাস করব সাবেশে কি পরিমাণ শক্তি সঞ্চিত হতে পারে তার রাশিমালা ক্যালকুলেশন, এবং ওর উপর আমরা সলিনয়েডের ক্ষেত্রে তার সাবেশাঙ্ক ক্যালকুলেশন করা শিখব, এবং দুটো ডিফারেন্ট টাইপের সলিনয়েডের মধ্যে কীভাবে মিউচুয়াল ইন্ডাকশন হয় এবং সেখান থেকে তার আবেশাঙ্ক কেমন কি হয় তার ক্যালকুলেশন শিখব, এবং সব ডিসকাস করব এলআর সার্কিট সম্পর্কে। চলো শুরু করি। ইয়েস, আই এম সুদীপ্ত সামন্ত অ্যান্ড দিস ইজ ইয়োর প্যারাস ইউটিউব চ্যানেল এভরিথিং। চলো শুরু করি। চলো হেডিং লাগাও। আজকে আমরা ডিসকাস করব সাবেশে সঞ্চিত শক্তি সম্পর্কে। অর্থাৎ এই যে কয়েলগুলো হয়, ওই একটা কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো হলে ওর নিজের মধ্যে কী পরিমাণ এনার্জি স্টোর হতে পারে, ঠিক আছে? এগুলো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সাবেশে সঞ্চিত শক্তি মনে রাখবে, যে কোনো ইন্ডাক্টরের ক্ষেত্রে তার সঞ্চিত শক্তি রাশিমালা হয় হাফ এল আই স্কোয়ার। হাফ এল আই স্কোয়ার, এলটা ছিল আমার আগের দিন ছিল সাবেশাঙ্ক, আইটা হচ্ছে ওর মধ্যে কী পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এটা যদি তোমার শক্তি হয় তাহলে এর ক্ষমতা কি হবে? দেখো আমরা কি জানি, ফ্লাক্স সমান ফাই সমান কি হতো, এল ইন্টু আই, মনে আছে? এল ইন্টু আই। আবার ই সমান কি ছিল? তাহলে এখানে ফাইয়ের মান বসিয়ে দাও। দেখো তুমি হচ্ছে মানে ডিডিটি অফ এল আই, এল তো কনস্ট্যান্ট থাকছে, ঠিক আছে? একটা কয়েলের ক্ষেত্রে এল অলওয়েজ কনস্ট্যান্ট, তাহলে হবে ডিআই বাই ডিটি। ক্ষমতা হবে ই ইন্টু আই। তাহলে কৃতকার্যের রাশিমালা হবে, কৃতকার্য যদি ডব্লিউ দ্বারা লিখতে চাও তাহলে আসবে ইআই ডিটি। ইর মান বসাও, যে ইর মানে এইটা হয়, তাহলে আসবে এল ইন্টু ডিআই বাই ডিটি ইন্টু আই ডিটি। দেখা যাচ্ছে ডিটি ডিটি কেটে যাবে, তাহলে থাকে কি এল আই, এগুলো সব একই রকম আই লিখো, ঠিক আছে? মানে সব তো স্মল আই লিখছি, হ্যাঁ সব স্মল আই মানে সব স্মল আই করে দাও, তাও করতে পারো, ফুটকি দিয়ে দাও একটা, বাস। তাহলে এটা আসবে যেটা এল আই ডিআই, এই তো ডিটি ডিটি কেটে যাবে, যা থাকে বেঁচে রাখো। তাহলে আমাকে যদি টোটাল কৃতকার্য বের করতে হয়, এটা অ্যাকচুয়ালি ছোট্ট কৃতকার্য বের ভাবো ডিডব্লিউ। কারণ আমি সঞ্চিত শক্তি মানে কী বের করবো, ওই কয়েলটাতে যে পরিমাণ কৃতকার্য হচ্ছে সেটা হিসাব করলে হয়ে যায় তার পোটেনশিয়াল এনার্জি স্টোর। তাহলে এটা ছোট্ট অংশের জন্য হয়েছে, ছোট্ট কারেন্টের চেঞ্জের জন্য। টোটাল করে এরপর করতে হবে ইন্টিগ্রেশন। তাহলে টোটাল কৃতকার্য ডব্লিউ সমান আসবে ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ, মানে দেখা যাচ্ছে আয়ের উপর ইন্টিগ্রেশন পড়বে, এল ইন্টু ইন্টিগ্রেশন অফ আই ডিআই। লিমিট কী হবে? কারেন্ট একবার দেইনি জিরো, একবার ম্যাক্সিমাম আই কারেন্ট দিতে পারি, জিরো থেকে আই কারেন্ট। তো লাগাও ইন্টিগ্রেশন। এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করতে তোমরা জানো, সূত্র ছিল এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হলে অবশ্যই লিমিট মারবে, লিমিট যদি না থাকে তাহলে কনস্ট্যান্ট আসবে, লিমিট করে নেবে সুবিধা হয়ে যাবে। তাহলে আসবে এক্স স্কোয়ার বাই টু, তাহলে এখানে আই আছে, তাহলে আসবে এল ইন্টু আই স্কোয়ার বাই টু। এবার লিমিটটা বসাও, জিরো থেকে আই। লিমিট বসানোর নিয়ম জানো, একবার এটা বসে মাইনাস এটা বসে, তাহলে একবার আই স্কোয়ার বাই টু মাইনাস জিরো, মানে ওটাই কৃতকার্য আসছে কত, হাফ ইন্টু এল আই স্কোয়ার। দেখছো ওই সূত্রটাই তো আমরা ধরে নিয়েছিলাম, সেটা প্রুফ হয়ে গেল, ঠিক আছে? এই কৃতকার্যটাই হবে ওই কয়েলের মধ্যে, ওই সাবেশের মধ্যে সঞ্চিত শক্তি পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? এটা হচ্ছে সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তি, তুমি একটা লোকের ঘরে যে যত কাজ করবে তোমাকে তত টাকা দিবে, তোমার তত টাকা জমা হবে। কম কাজ করবে কম টাকা দিবে, কম টাকা জমা হবে। এই মোটামুটি গেলে আমাদের সাবেশের মধ্যে সঞ্চিত শক্তি। এবারে করবো ক্যালকুলেশন, যদি একটা সলিনয়েডকে রাখি আমি, সে সলিনয়েডের সাবেশাঙ্ক কত হবে, মানে এল এর মান কত হবে, ক্যালকুলেশন করা শিখবো। চলো হেডিং লাগাই, এবার ডিসকাস করবো সলিনয়েডের সাবেশাঙ্ক নির্ণয়। সলিনয়েডের সাবেশাঙ্ক নির্ণয়, ইন্ডাকটেন্স ক্যালকুলেশন অফ এ সলিনয়েড। তাহলে একটা ভদ্র করে সলিনয়েড বানাও।
আচ্ছা দেখো সলিনয়েড বানানোর নিয়ম কি ছিল, সেই কোনো প্লাস্টিকের কভারের উপর যদি তারকে পাকানো হয়, তো পাকানোর পর আমি তো প্লাস্টিকটা বের করে নিতে পারি, প্লাস শুধু কয়েলটাই রাখো যেটাই মেন কাজ করবে আসলে। ধর এদিক থেকে আই কারেন্ট ফ্লো হচ্ছে, এদিক থেকে আই কারেন্ট বেরাচ্ছে, আর এটা দৈর্ঘ্যে ধরো আছে এল দৈর্ঘ্যের সলিনয়েড। তাহলে লিখে নাও, ভালো কথা বলছে। ক্যাপিটাল এনটা হচ্ছে মোট পাক সংখ্যা, এলটা ছিল সলিনয়েডের দৈর্ঘ্য, যা উল্লেখ করে দেবে আর কি, সলিনয়েডের দৈর্ঘ্য। তাহলে একক দৈর্ঘ্যে পাকের সংখ্যা কি হবে? একক দৈর্ঘ্যে পাকের সংখ্যা এই এন বাই এল করতে হবে। এল দৈর্ঘ্যে এন পাক আছে, তাহলে একক দৈর্ঘ্য কত হবে? এন বাই এল। এটা স্মল এন দ্বারা লেখা হয়, ওটা হবে ক্যাপিটাল এন বাই এল। আচ্ছা, আমরা সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেশন করা আগে শিখছি। সেই সূত্র ছিল মনে আছে, মিউ জিরো এন আই হতো। টরয়েডের ক্ষেত্রে হতো মিউ জিরো এন আই, আর স্ট্রেট সলিনয়েডের ক্ষেত্রে হতো মিউ জিরো এন আই। তো ওটা জানি, এটার প্রমাণ করবো না, লিখে নিই তাহলে। চৌম্বক ক্ষেত্র বির মান আসবে, চৌম্বক ক্ষেত্র বির মান আমরা জানি সলিনয়েডের ক্ষেত্রে হয় মিউ জিরো স্মল এন আই। আর প্রুফ যদি করতে হয়, 3 নম্বর চ্যাপ্টারে আছে। এক পাকের ক্ষেত্রে কত ম্যাগনেটিক ফিল্ড আছে দেখো। আচ্ছা, বির মান আসবে, আমি তো এনের জায়গায় লিখতে পারি এন বাই এল, তাহলে এন বাই এল ইন্টু আই, এই তো। যদি এবার আমি এন পাক ধরে নিই, তাহলে এর সঙ্গে আবার এন দিয়ে গুণ করতে হবে। তাহলে এন পাকের জন্য, এন পাকের ক্ষেত্রে তখন বি আসবে এন স্কোয়ার হিসেবে, দেখছো কি, এন স্কোয়ার বাই এল ইন্টু আই। ম্যাগনেটিক ফিল্ড বেরিয়ে গেল। আমাকে এল ক্যালকুলেশন করতে গেলে আমার এল বের করার একটা উপায় আছে, ফাই সমান সূত্র আমরা জানি এল আই, তাহলে আগে ফাই বের করতে হবে। ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক লাইন অফ ফ্লাক্স মানে চৌম্বক বলরেখা, চৌম্বক বলরেখা ও ম্যাগনেটিক ফ্লাক্স বলতে পারো, ঠিক আছে, চৌম্বক ফ্লাক্স। ফাই সমান কি হয়? বি ইন্টু এ হয়, মনে আছে? একক ক্ষেত্রের মধ্যে দিয়ে যায় বি, টোটাল ক্ষেত্রফল করে দিলে ওটাই হয়ে যায় ফাই। তাহলে বির মান তো পেয়ে গেছি, আর এ কে রাখো, এরিয়া ক্ষেত্রফল। এই এরিয়াটা অ্যাকচুয়ালি কি এরিয়া বলো তো? এই বরাবর কাটলে এই দিক যে এরিয়াটা আছে গোল মতো অংশটা, সেইটা। যে কোনো পাইপকে যদি কাটো, এই যে একটা ক্রস সেকশন আছে, ওই এরিয়াটা প্রস্থচ্ছেদের এরিয়া, সেটা, ওইটা হচ্ছে এই এরিয়া বি এ। তাহলে বির মান বুঝাও, এখানে আসবে তোমার মিউ জিরো এন স্কোয়ার আই এ বাই এল, এই তো। এটা শুধু এ গুণ হয়ে যাবে। তো এবার সিম্পলি দেখো, তোমার তো এখান থেকে এল এর মান কত বেরোবে? ফাই সমান এল আই হয়, তাহলে এল সমান হবে ফাই বাই আই। তাহলে একটা আই দিয়ে ভাগ লাগালেই হয়ে যাবে এল। চলো তাহলে সাবেশাঙ্ক ক্যালকুলেশন করো। সাবেশাঙ্ক এল সমান আসবে, এই যে এল সমান সূত্র ছিল ফাই বাই আই, ফাই বাই আই। একটা আই দিয়ে ভাগ করলে দেখো আইটা কেটে যাবে। আচ্ছা চলো পরের বারে কাটবো। মিউ জিরো এন স্কোয়ার আই এ বাই এল বাই আই, এই তো। ফাইয়ের মান মিশাইছি, আই রাখছি, এই আই কেটে যাবে, তাহলে বেঁচে কে থাকে? মিউ জিরো এন স্কোয়ার এ বাই এল। এটাই হবে একটা সলিনয়েড যার দৈর্ঘ্য এল, তার সাবেশাঙ্কের রাশিমালা এল সমান মিউ জিরো এন স্কোয়ার এ বাই এল। তুমি যখন প্র্যাকটিক্যাল করতে যাবে, সেখানে ইনস্ট্রুমেন্টের গায়ে লেখা থাকে এর দৈর্ঘ্য কত, এর কটা পাক আছে, সব লেখা থাকে। শুধু তোমাকে মাপতে কি হয়, ওই কারেন্ট পাঠি আর হচ্ছে ডিফ্লেকশন মাপতে হয়। মানে তুমি আসলে এই ইনস্ট্রুমেন্টগুলো বাদ থেকে দেখলে এই তারের পাকানো দেখতে পাবে নি, এই পাকানোর উপরে আবার একটা প্লাস্টিকের কোটিং দেওয়া থাকে, সবুজ রঙের হয়, লাল রঙের হয়, বিভিন্ন রকম রঙের হয়। এই সূত্রটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে। আমরা যখন এরপরে যখন মিউচুয়াল ইন্ডাকশন করবো, মিউচুয়াল মানে এটা একটা কয়েল ছিল, মানে একটা সলিনয়েড, দুটো সলিনয়েডকে রাখবো, ওইটা ওর উপরে আরেকটা রাখবো, আরেকটা হয়তো তার দৈর্ঘ্য আলাদা, তার এই ব্যাসার্ধ আলাদা, ঠিক আছে। তখন দেখা যাবে এতে কারেন্ট গেলে তাতে কি পরিমাণ ইন্ডাকশন হয়, ঠিক আছে। বা ওদের মধ্যে আবেশাঙ্ক কত হবে, সেই এম এর মান, ক্যাপিটাল এম, সেই ক্যালকুলেশন শিখবো। চলো হেডিং লাগাও। এবার করব দুটি সলিনয়েডের পারস্পরিক আবেশাঙ্ক, দুটি সলিনয়েডের
পারস্পরিক আবেশাঙ্ক। দেখো সাবেশাঙ্ক আর আবেশাঙ্ক দুটো কিন্তু আলাদা ছিল। সাবেশাঙ্ক মানে নিজের জন্য নিজের এফেক্ট, ঠিক আছে? তোমাকে কেউ মারার লোক নেই, নিজে নিজে চাটি খেয়ে মনের দুঃখে বসে আছো। আর আবেশাঙ্ক মানে হচ্ছে দুজন মারামারি করতেছে, এ তাকে মারে সে তাকে মারে, এরকম। আগের যে ক্যালকুলেশনটাতে সে যে এ আসছিল, এ তুমি চাইলে এর মান বসাতে পারতে, কিন্তু ওটা তো বৃত্ত হয়েছে মানে পাই আর স্কোয়ার, ঠিক আছে? বসিয়ে দিতে পারো। আমি কেন বসাইনি, কারণ ওটা একটা জেনারেল ফর্ম। ধরো তোমাকে এমন একটা তার দিলে যেটা হয়তো স্কোয়ার ফর্মে আছে, ঠিক আছে? জাস্ট তুমি মনে রাখবে ওই এ মানে হচ্ছে জাস্ট ওর এরিয়া হতে হবে, বৃত্ত হলে বৃত্তের এরিয়া আর স্কোয়ার হলে স্কোয়ার এরিয়া, ব্যাস। আচ্ছা, তাহলে এর একটা ডায়াগ্রাম বানিলো, এর দুটো কয়েল রাখতে হবে। একটা কয়েল আছে এইভাবে, মানে একটা সলিনয়েড, ঠিক আছে? এর পাগ এইভাবে আছে আর কি, এরকম আছে। ওর সঙ্গে সমান্তরালে আমি আরেকটা সলিনয়েড রাখবো যার ব্যাসার্ধ আলাদা, হয়তো এর থেকে একটু বেশি মোটা, দৈর্ঘ্য একটু ছোট। দুটো সলিনয়েডকে রাখবো। তাহলে এখানে কারেন্ট গেলে ম্যাগনেটিক ফ্লাক্স গেলে, ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হলে এখানে ইন্ডাকশন কারেন্ট তৈরি হবে, ইনডিউসড কারেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে বড় দুটাতে। এখান থেকে কারেন্ট গেলে এখানে একটা ইনডিউসড কারেন্ট তৈরি হবে, বুঝতে পারছো? সে উল্টা দিকে হোক সোজা দিকে হোক সেটা আমার জানার দরকার নেই, অলরেডি হবে। এইভাবে একটা ব্যাপার হবে। এখানে গোল করা উচিত ছিল, কিন্তু গোল করা হয়নি আর কি। এটা অ্যাকচুয়ালি চারকোনা নয়, এটা ওটা ওই চঙের মতো, মোটা চং। আচ্ছা, ধরো এই যে বড়টা ছিল ওটা ধরো দৈর্ঘ্যে আছে L1, ছোটটা L2, আর আচ্ছা যেগুলো লিখে লো। তাহলে এই যে দু ধরনের কয়েল, ধরো আমি এই বড়টাকে ধরছি প্রাথমিক কয়েল, প্রাইমারি কয়েল, মানে ওতে আমি কারেন্ট পাঠাবো, তার ফলে এখানে ইনডিউস কারেন্ট তৈরি হবে সেকেন্ডারিতে। তাহলে এখানে প্রাইমারি কয়েল, যেটাকে প্রাথমিক কয়েল বলা হয়, প্রাথমিক। ধরো I1 কারেন্ট পাঠাচ্ছি আমি এখান দিয়ে, হ্যাঁ, I1 কারেন্ট যাচ্ছে, I1 প্রবাহ পাঠানো হবে, প্রবাহ পাঠানো হচ্ছে। আচ্ছা, এর হচ্ছে পাক সংখ্যা বলে দিই। এর পাক সংখ্যা ধরো N1, ক্যাপিটাল N1, এটা প্রাথমিকের জন্য। ও দৈর্ঘ্যটাও বলে দিই, দৈর্ঘ্য হচ্ছে L1। এবার করবো গৌণ কয়েল, যেটা হচ্ছে সেকেন্ডারি, এইটা ছোটটা, গৌণ কুণ্ডলিতে। ধরো পাক সংখ্যা বলা আছে, N2, দৈর্ঘ্য ধরো L2। পরীক্ষাতে প্রশ্ন এরকমই দেয় যে দুটো সলিনয়েড ধরো যাদের ব্যাসার্ধ আলাদা, দৈর্ঘ্য আলাদা, তাদের মধ্যে পারস্পরিক আবেশাঙ্ক কত হবে ক্যালকুলেশন করো। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে আমি এই মানে প্রাইমারি কয়েলে কারেন্ট পাঠাবো এইটাতে, তার ফলে এখানে একটা ইনডিউস কারেন্ট তৈরি হবে, এই তো। তাহলে আমি ধরি এখান থেকে কারেন্ট গেলে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। প্রাথমিক কুণ্ডলিতে, কুণ্ডলী দ্বারা চৌম্বক ক্ষেত্র বি আসবে। বি সূত্র কি ছিল সলিনয়েডের ক্ষেত্রে, যে μ0 Ni। তাহলে এখানে μ0 সেই N/L করে দেয় একবারে, N। আচ্ছা, আসবে N1 L1, এই তো, μ0 Ni I1। এইবারে এই যে বড় কুণ্ডলীটা আছে, ওর যদি আমি এরিয়া A ধরে নিই, মানে এই পাশে লিখে রাখা গেল গৌণ কুণ্ডলীর ক্ষেত্রফল যদি A হয়, ওটা আচ্ছা ওর ব্যাসার্ধ স্মল এ ধরে নিই, বা আরও ধরতে পারো, তার যা খুশি ধরতে পারো, ঠিক আছে? আর ধরে নাও, এটা আসবে পাই আর স্কোয়ার। এটা হচ্ছে গৌণ কুণ্ডলীর জন্য, এই যে মোটাটা, এইটা বড়টা কিন্তু ছোট, সেইটা আমার প্রাইমারি কয়েলের তো আর দরকার নেই, ওই জন্য যেগুলো একটা আর ধরে নিয়েছি। তাহলে দেখো এই পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড কিন্তু গৌণ কুণ্ডলীর মধ্যে দিয়ে পাস করলে তারপর ওখানে একটা ইনডিউস কারেন্ট তৈরি হওয়ার চান্স আছে। তাহলে আমি ধরে নিই যে এর ভেতর দিয়ে কি পরিমাণ ফ্লাক্স পাস করবে, ফাইয়ের ক্যালকুলেশন করে নিই। চৌম্বক বলরেখা বা চৌম্বক ফ্লাক্স ফাই সমান কি হতো, B × A হতো। ওটা হচ্ছে একটা পাকের জন্য হতো, ভাবো B × A হতো একটা পাকের জন্য। এখানে আছে তো N2 পাক, তাহলে ওটা N2।
এটা হচ্ছে মোট চৌম্বক ফ্লাক্স পাস করবে ওই সেকেন্ডারির মধ্যে দিয়ে। মান বুঝাও জাস্ট, বির মান এইটা, এর মান সেইটা। তাহলে একবারে আসবে μ0 n1 n2 পাই আর স্কোয়ার I1 বাই L1। এর দূরত্বে আসতে পারছো কিনা দেখো। আমার প্রাইমারি কয়েলের এরিয়া দরকার নেই, বুঝতে পারছো? কারণ দেখো আমি কেন প্রাইমারি কয়েলের এরিয়াকে গুরুত্ব দেইনি, এখান থেকে তুমি যতই পরিমাণে ফ্লাক্স ছাড়ো সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না। আমার গুরুত্বপূর্ণ হচ্ছে এর মধ্যে দিয়ে কি পরিমাণ পাস করতেছে সেইটা। তুমি হচ্ছে খুব দানি লোক, তুমি সবাইকে দান করো, কিন্তু সবার দান নিলে আমার হিসাব নেই। আমাকে দেখতে হবে তুমি আমাকে ক টাকা দিচ্ছ, সেই হিসাবটা এইটা। ওই জন্য তো আমি ওর এরিয়া ধরছি, দেখছো পাই আর স্কোয়ার গৌণকুণ্ডলীর এরিয়া। 5 পেয়ে গেছি চৌম্বক ফ্লাক্স। তাহলে এদের পারস্পরিক আবেশ সংখ্যা আগের দিন সূত্র ছিল, আরেকটা সূত্র ছিল দেখো, ফাই সমান হতো MI। তাহলে M সমান আসবে 5/I, I মানে I1, এই তো। তাহলে একে জাস্ট একটা I1 দিয়ে ভাগ লাগালেই হবে। তাহলে লিখো যে পারস্পরিক আবেশ সংখ্যা, যেটা আমার নির্ণয় করার ব্যাপার ছিল, পারস্পরিক আবেশাঙ্ক। বলতে পারো সলিনয়েড দুটির মধ্যে পারস্পরিক আবেশাঙ্ক, পারস্পরিক আবেশাঙ্ক M আসবে, M সমান হবে 5/I1। একটা দেখো I1 জাস্ট কেটে যাবে, আগেরটার মতো সেম আসবে, শুধু এখানে এক্সট্রা যেটা এলো একটা n1 n2, আগেরটা একটা n ছিল না, সেখানে n স্কোয়ার ছিল, এখানে দুটো আলাদা আলাদা আছে ব্যাস। হ্যাঁ একদম। তাহলে এখানে আসবে μ0 n1 n2 পাই আর স্কোয়ার বাই L1। ঠিক আছে, এইটা হলো আমার মিউচুয়াল ইন্ডাকটেন্সের রাশিমালা ফর 2 ডিফারেন্ট টাইপস অফ সলিনয়েড। আমি দেখব আমার টোটাল খরচার মধ্যে তুমি ক টাকা পেয়েছো, এই তো। তাহলে আমি টোটাল কত কারেন্ট পাঠাচ্ছি I1, তাহলে ওর জন্য আমি মিউচুয়াল ইন্ডাকটেন্স ক্যালকুলেশন করব। এইবার ডিসকাস করব LR সার্কিট। LR মানে আমি একটা এমন সার্কিট বানাবো যার একটা লাগাবো ইন্ডাক্টর, একটা লাগাবো রেজিস্ট্যান্স। মানে একটা হচ্ছে কয়েল আর একটা রোধ। কয়েলগুলো যেন এরকম কুণ্ডলীর সিম্বলে লিখতে হবে, আর রেজিস্ট্যান্স মানে খাঁজ কাটা এরকম, ঠিক তো? ওই দুটোকে ধরে একটা ব্যাটারির সঙ্গে আমি যোগ করে দিলাম। আমরা যা ক্যালকুলেশন করবো সব আইডিয়াল, ঠিক আছে? ধরো এইটার ইন্ডাকটেন্স আছে L, এটা রেজিস্ট্যান্স আছে R, একটা ব্যাটারি লাগানো আছে যার EMF ধরো আছে E, ভোল্টেজ ধরো আছে E, ঠিক আছে? তাহলে আমাদের সেই ইলেকট্রিক সার্কিটের নিয়মেই লাগাও তুমি, এখানে যেই পরিমাণ পোটেনশিয়াল থাকে সেটা তো এখানে এখানে খরচা হতে পারে, ঠিক? তাহলে আমি E সমান লিখতে পারি, দেখো এখান থেকে আমি ভাষা লিখছি না, জাস্ট ব্যাপারটা বলে দিচ্ছি কী হবে আসলে। এখানে কি পরিমাণ ভোল্টেজ হতো IR, যদি আমাদের কারেন্ট যদি I যায় তাহলে ওখানে IR, এইখানটা গেল, এখানে কি হবে আমরা E সমান কি জানি, d∅/dt, মনে আছে? আবার ফাই সমান কি হয়, L × I। তাহলে ডেরিভেটিভ লাগালে Lটা বাইরে বেরিয়ে যাবে, di/dt। তাহলে এই এর জন্য কন্ট্রিবিউশন হবে প্লাস L × di/dt। এটা দেখো সাজালে একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়, ইন্টু L, এটা প্লাস IR মাইনাস E সমান 0। এদিকটা আছে di/dt, এটা আছে I, এটা কিছু নেই, তাহলে সেই ফর্মে পড়ে আছে। কিন্তু এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সমাধান করলে তুমি যে কারেন্টের ইকুয়েশনটা পাবে সেটা লিখে নিচ্ছি আমি এখান থেকে। প্রবাহ মাত্রা I সমান আসবে E/R 1 - e⁻⁻ RT/L। এটা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সমাধান করলে অ্যান্সারটা আছে এক্সপোনেনশিয়াল টার্মে, e⁻ লিখছি। একে আমি একটু স্ট্যান্ডার্ড ফর্মে করে নিই। এই E/R মানে কি বলতো, আমরা সেই V সমান জানি IR, তাহলে V/R করলে কারেন্ট হয়তো ওটা ধরে নিই ইনিশিয়াল কারেন্ট, প্রাথমিক অবস্থায় কারেন্ট I0 1 - e⁻, এখানে টিটা বাকি রেখে যে R/L আছে ওটাকে ধরে নিই টাউ। টাউটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট, লিখে রাখতে পারো টাউ হবে L/R, ওটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট। কারণ সবসময় মনে রাখবে, তোমরা জানো এটা যদিও,
ই টু দি পাওয়ারের মাথায় যে রাশিগুলো থাকে সেগুলো সব টোটালটা হচ্ছে ইউনিট লেস হয়, একক থাকে না। তাহলে এখানে টাইম একটা আছে, তাহলে উল্টা দিকে L/Rটা যেন টাইম হয়, তবে তো টাইম কেটে যাবে আলটিমেট। ঠিক আছে, ওটা ধরলে যেটা হয় সেটা বলা হয় টাইম কনস্ট্যান্ট। তো আলটিমেট কি পাবো আমি, ই টু দি পাওয়ার মাইনাস T/τ। এইটা হচ্ছে একটা এলআর সার্কিটের ক্ষেত্রে কারেন্টের এক্সপ্রেশন। তুমি এখানে দেখো, যত তুমি সময় বাড়াচ্ছ, যত সময় বাড়বে ই টু দি পাওয়ারের মাথায় বাড়বে, ই টু দি পাওয়ার মাইনাসের মাথায় বাড়বে, তার মানে আলটিমেট ওটা কমবে। ই টু দি পাওয়ার মাইনাস আছে তো, এইটা কমা মানে 1 মাইনাস কমা, তার মানে না 1 মাইনাস কমে যাবে মানে আলটিমেট এইটা বাড়বে। এক থেকে কমাটা কমবে। 1 মাইনাস 0.5 আগে ছিল, এখন কমে হয়তো 0.4 হচ্ছে, 0.2 হচ্ছে, আলটিমেট ভ্যালুটা বাড়তেছে। তাহলে আলটিমেট তত সময় যাবে কারেন্টটা বাড়বে। ঠিক আছে, এর তুমি গ্রাফিক্যাল প্লট করতে পারো। এর গ্রাফিক্যাল প্লটটা হয় এইভাবে, আস্তে আস্তে করে বাড়তেছে, একটা সময় পর আর বাড়বে না, এটা স্যাচুরেশনে গিয়ে পৌঁছে যাবে। এই দিক বরাবর রাখো কারেন্ট, এই দিক বরাবর রাখো সময়। এই যে I0 লিখছিলাম ওটাকে ধরো তুমি স্যাচুরেশন কারেন্ট, মানে ম্যাক্সিমাম পসিবল কারেন্ট আর কি। ঠিক আছে, এত অব্দি হচ্ছে I0, বা এখানে ক্যাপিটাল লিখছিলাম তাই ক্যাপিটাল স্মল লিখো। ঠিক আছে, এখানে উল্লেখ করে দেবো অবশ্যই I0 যেটা হচ্ছে, I0 যেটা আসছিল E/R, ওটা হচ্ছে সর্বোচ্চ প্রবাহ মাত্রা, সর্বোচ্চ প্রবাহ মাত্রা। এই যে ক্যালকুলেশন করলাম এটা হচ্ছে এটা এলআর সার্কিটের চার্জিং এর সময়, মানে দেখো এটা ব্যাটারি লাগানো আছে, তার ফলে অলওয়েজ এরা হচ্ছে এনার্জি স্টোর করার চেষ্টা করবে। ঠিক আছে, তার ফলে যে পরিমাণ কারেন্টের এক্সপ্রেশন আছে। এবার করবো যদি আমি একে ব্যবহার করি, ব্যবহার মানে তুমি সিম্পল এই ব্যাটারিটাকে খুলে এলো, তাহলে এবার রোদ মানে কি, সবসময় খরচা করার জন্য রেডি হয়ে আছে, যে দিবে খরচা করে দিবে। ঠিক আছে, তাহলে এবার এর কাছ থেকে ও এনার্জিতে খরচা করার চেষ্টা করবে, তখন তাহলে এক্সপ্রেশন কি আছে দেখো। আচ্ছা, এবারে কেস করব যখন আমি এর এলআর সার্কিটের অ্যাকচুয়ালি এনার্জি লসটা ক্যালকুলেশন করবো, ক্ষয় ডিসচার্জিং কেস, মানে যেখানে আমি ব্যাটারিকে খুলে নিচ্ছি, এবারে ব্যাটারি নেই আর সার্কিটে, তাহলে ব্যাটারি নেই মানে এখানে ইর জায়গায় 0 করে দাও, এটা সমান 0, তার মানে আসবে এইটা সমান 0, ইটা থাকবেই না। এর এক্সপ্রেশন করলে আবার দেখো একটা সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সমাধান করতে হবে, করলে আয়ের মান পাবো কারেন্ট, এরও কারেন্ট আসবে E/R ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস RT/L। সেখানে আসছিল 1 মাইনাস, মানে আস্তে করে সময় বাড়লে কারেন্টটা বাড়তো। এখানে দেখো তুমি ডাইরেক্ট যত তুমি সময় বাড়াবে তত ই টু দি পাওয়ার মানটা কমবে, আর ওটা কমা মানে টোটালটাই কমে যাবে, মানে আয়ের মান কমবে। তাহলে এখানে I সমান, আচ্ছা এটা তো I0 ছিল না, I0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস T/τ, সে সব সেম আসবে। হ্যাঁ, শুধু 1টা নেই, 1 মাইনাস করে থাকলে সেটা বাড়তো, তাহলে এর গ্রাফটা হবে উল্টো দিকে। এই যে এদিক বরাবর সময় লাগাও, এটা যদি কারেন্ট করো, যত সময় বাড়াবে তত এই পুরোটাই কমবে, তার মানে এর গ্রাফটা হবে অ্যাকচুয়ালি এইভাবে, এইভাবে গ্রাফটা যাবে। এতটা অবধি ছিল ম্যাক্সিমাম কারেন্ট I0, বুঝছো? এই হচ্ছে চার্জিং আর ডিসচার্জিংয়ের ব্যাপার। তোমাদের এই যে মোবাইল ফোনে যখন তুমি চার্জিং ডিসচার্জিং করো, মানে যখন তুমি চার্জ করবে তখন কারেন্ট যাবে আগেরটা, সেই যে ছিল I0 ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার T/τ, সেইটা যখন তুমি ওকে ব্যবহার করবে তখন কারেন্ট ফ্লো হবে এই এক্সপ্রেশনে, মানে যত সময় যাবে তত আস্তে আস্তে কারেন্টটা কমতে শুরু হবে।